আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে এবং আমরা অনেকেই আছি কেমিস্ট্রিটাকে ভয় পাই। এটার কারণ হচ্ছে আমাদের হাজির স্যারের যে বইটা এটা আমরা লাইন বাই লাইন পড়ি না। আমার এই ভিডিওগুলো বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রতিদিন একটা করে টপিক চুজ করা। যেমন আজকে হচ্ছে 2.1 টপিক। এই টপিক থেকে ফার্স্টে হচ্ছে আমার যে নোট করা আছে সে নোট থেকে তোমাকে ছন্দ বা নেমোনিক বা যেটাই বলো টেকনিক দিয়ে তোমাকে জিনিসগুলো পড়াই দেবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে তোমাকে দাগানো আমার যে বই দাগানো আছে সেটা দেখাবো যে কোন কোন টপিক আমরা পড়লাম বা কোন কোন লাইন গুরুত্বপূর্ণ এটা দেখাই দিব, এবং সবার লাস্টে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করবো। যেন তোমার এই একটা ছোট্ট ভিডিও দেখলেই তোমার পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের হচ্ছে পড়ার টপিক হচ্ছে 2.1। মানে এখানে তোমার যে ফার্স্টে তোমার বইয়ের যে প্রথম যে টপিকটা রাদারফোর্ডের পরমাণু মডেল বা বোর পরমাণু মডেল এগুলো নিয়ে আমরা পড়বো। তো শুরু করার আগে দেখো, তোমরা যারা ব্রেকিং ব্যাড সিরিজ দেখছো, তো এখানে খুব ফেমাস একটা লাইন আছে যে এই হাইজেনবার্গ বা ওয়াল্টার হোয়াইট যাই বলো, সে হচ্ছে তার ওয়াইফ স্কাইলারকে বলতেছে আই এম নট ইন ডেঞ্জার, আই এম দ্য ডেঞ্জার। তো এই লাইনটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যে তুমি যদি এই ভিডিওগুলো দেখো, আশা করা যায় যে তোমার কেমিস্ট্রি নিয়ে কোনোই ভয় থাকবে না ইনশাল্লাহ। তোমার কেমিস্ট্রি অনেক সহজ লাগবে এবং প্রত্যেকটা এমসিকিউ ইনশাল্লাহ তুমি পারবা এই বই থেকে আসা। তো চলো আমরা আজকে আমাদের টপিকে চলে যাই। দেখো, ফার্স্ট হচ্ছে ওভারঅল আমি যে কাজটা করছি, তোমার প্রত্যেকটা বিজ্ঞানীর মেইন যে কথাটা, একটা তোমার বইয়ে কিন্তু দেখবে রাদারফোর্ড সম্পর্কে অনেক কিছু লেখা আছে, বাট তোমাকে যদি স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করি যে রাদারফোর্ড কি করছে, তোমাকে একটাই কথা বলতে হবে, সেটা হচ্ছে রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করছে। এটা তুমি যদি ছন্দ দিয়ে মনে রাখতে চাও, মনে রাখবা হচ্ছে রানী। ঠিক আছে? রাদারফোর্ড শুধুমাত্র নিউক্লিয়াস আবিষ্কার করছে, রাদারফোর্ডের কিন্তু আর কোনো আবিষ্কার নাই। ঠিক আছে? সে কক্ষপথের কথা বলেনি, কৌণিক ভরবেগের কথা বলেনি। সুতরাং তোমার রাদারফোর্ড থেকে যদি একটা কথাই তুমি মনে রাখতে চাও, সেটা তুমি মনে রাখবা হচ্ছে নিউক্লিয়াস। ওকে? এটা আমাদের প্রথম পড়া। সো রাদারফোর্ড হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াস আবিষ্কার করেন। সো আমাদের রাদারফোর্ড পড়া শেষ। এবার দেখো আমরা বোরে চলে যাই। বোরকে তুমি মনে রাখবে এভাবে যে বোর একজন মনে করো কবি, সে বিজ্ঞানীর পাশাপাশি একজন কবি। কবি ওয়ার্ডটা কেন গুরুত্বপূর্ণ দেখো, বোর মোট তিনটা জিনিস আবিষ্কার করছে। মানে রাদারফোর্ড তো শুধুমাত্র নিউক্লিয়াস আবিষ্কার করছে, এটার পরে তো আরো অনেক কিছু আছে। সো বোর কি করছে, সে এই নিউক্লিয়াস তো আবিষ্কার অলরেডি হয়েছিল, সেটার পরে সে আবিষ্কার করছে কি কি দেখো, কক্ষপথ আবিষ্কার করছে। কতে কক্ষপথ, কতে আবার হচ্ছে কৌণিক ভরবেগ, এই থিওরিটা নিয়ে আসছে, এবং বতে হচ্ছে বর্ণালী। সুতরাং রাদারফোর্ড সম্পর্কে বোর সম্পর্কে তুমি মনে রাখবে হচ্ছে কবি, কতে কক্ষপথ, কতে হচ্ছে কৌণিক ভরবেগ, আর বতে হচ্ছে বর্ণালী। ঠিক আছে? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বোর কি বলছে, কক্ষপথ সম্পর্কে ধারণা দেন, বর্ণালীর সৃষ্টি সম্পর্কে ধারণা দেন। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে? এরপরে আসো আমরা এর পরের বিজ্ঞানীতে চলে যাই, লুইস ডি ব্রগলি। এর খুবই একটা ফেমাস একটা ইকুয়েশন, সেটা কি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এখন এই ল্যামডা মানে কি, এইচ মানে কি, দেখো ল্যামডা কিন্তু তোমার তরঙ্গ রিলেটেড কোনো কিছু লিখতে গেলে তুমি ল্যামডা দিয়ে লেখো, তাই না? আর এম ভি দেখো, এম ভি ভি মানে কি, তুমি কোনো কণা বা কোনো কিছুর বেগ সম্পর্কে লিখতেছো, তাই না? কণা সম্পর্কে লিখতেছো। সুতরাং দেখো, তোমার ল্যামডাও আছে, তোমার ভিও আছে। ল্যামডা মানে তোমার তরঙ্গ, আর তোমার ভি মানে হচ্ছে কণা টাইপ কিছু একটা, কণার বেগ। সুতরাং তুমি কি করতেছো, যে এই লুইস ডি ব্রগলি কি বলছে যে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম এইটার মধ্যে সে সম্পর্ক বের করছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমাকে বলে যে এই লুইস ডি ব্রগলি কোন দুইটি ধর্মের মধ্যে মানে সম্পর্ক বের করছে। সুতরাং দেখো, ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম আছে এইটা নিয়ে তিনি কথা বলছেন। কি কি দ্বৈত ধর্ম? এই ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, ইলেকট্রনের কণা ধর্ম আছে। এই যে কণা এবং তরঙ্গ ধর্ম, খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। সুতরাং এটা মনে রাখবো, তুমি জাস্ট ইকুয়েশনটা মনে রাখলেই তোমার হয়ে যাবে। ল্যামডা মানে তরঙ্গ আর ভি মানে তো কণা, হয়ে গেল। এরপরের বিজ্ঞানীতে আমরা চলে যাব, দেখো হাইজেনবার্গ। ঠিক আছে? হাইজেনবার্গ সম্পর্কে জাস্ট একটা কথা মনে রাখবা যে এ আনসার্টিন কিছু একটা দিছে, মানে অনিশ্চয়তা নীতি। ঠিক আছে? অনিশ্চয়তা নীতি মানে সে কোন দুটা জিনিসের কথা বলছে, বলছে হচ্ছে অরবিটালের অবস্থান এবং ভরবেগ, মানে এই দুটা একসাথে বের করা যাবে না। এই বিজ্ঞানী হাইজেনবার্গ বলছে যে তুমি কোনো একটা হচ্ছে যে অবস্থানও একসাথে বের করতে পারবে না বা ভরবেগ একসাথে বের করতে পারবে না, দুইটা আলাদা আলাদা বের করা লাগবে। সুতরাং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, অতে অরবিটাল, এভাবে মনে রাখবে। ঠিক আছে? অরবিটালের অবস্থান এভাবে মনে রাখতে পারো, সরিয়ে সরিয়ে দিয়ে। অতে অরবিটাল, অতে অনিশ্চয়তা, অতে অবস্থান, আর ভরবেগ। আচ্ছা, এরপরে দেখো শ্রোডিঞ্জারের সমীকরণ। এটা হচ্ছে তোমার লাস্ট সমীকরণটা। মানে এতগুলা বিজ্ঞানীর পরে এইটা এসে মানে পূর্ণাঙ্গ একটা থিওরি দিছে। সেটা কি বলছে দেখো, কোয়ান্টাম বলবিদ্যা পূর্ণতা লাভের চাবিকাঠি। এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা কি বলছে, কোয়ান্টাম বলবিদ্যা পূর্ণতা লাভের চাবিকাঠি। সুতরাং তোমাকে যদি এমসিকিউ করে যে বলো কোয়ান্টাম বলবিদ্যা পূর্ণতা লাভের চাবিকাঠি কোনটা, সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। ওকে? সো আমরা প্রত্যেকটা বিজ্ঞানী সম্পর্কে যতটুকু বেসিক কথা জানা অবশ্যই দরকার সেটুকু আমরা পড়লাম। দেখো, রানী মনে রাখবা নিউক্লিয়াস, রাদারফোর্ড। বোর মনে রাখবা হচ্ছে কবি। লুইস ডি ব্রগলি জাস্ট একটা ইকুয়েশন মনে রাখবা, এবং তারপরে হচ্ছে হাইজেনবার্গ মনে রাখবা অনিশ্চয়তা, এবং শ্রোডিঞ্জার মানে মনে রাখবা হচ্ছে পূর্ণতা।
ওকে, সো তোমার এই যে প্রত্যেকটা বিজ্ঞানীর একদম স্পেসিফিক আবিষ্কার তুমি পেয়ে গেছো। তোমাকে যদি এখন জিজ্ঞেস করে যে বলো তো কক্ষপথকে আবিষ্কার করছে, তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কবি। কবি কে ছিল? বোর। সুতরাং তোমাকে যদি বলে যে নিউক্লিয়াসকে আবিষ্কার করছে, তুমি পেয়ে যাচ্ছ রানী। রতে হচ্ছে রাদারফোর্ড, নিতে নিউক্লিয়াস। সুতরাং তোমাকে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা বিজ্ঞানীর আবিষ্কার জানা লাগবে, এরপরে তুমি এক্সট্রা জানো। আচ্ছা, এরপরে দেখো আরেকটা এখান থেকে খুব মানে কমন একটা কোশ্চেন আসে যে ইলেকট্রনের কোন ধর্মকে কাজে লাগিয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। আমরা যে ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা বিভিন্ন মনে করো এখানে মনে করো ব্যাকটেরিয়া আছে বা কিছু একটা আমরা দেখি, তাই না, বা ভাইরাস আছে আমরা দেখি। তো এই ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে, এইটা তৈরি করছে বিজ্ঞানীরা কোন ধর্মকে কাজে লাগিয়ে? ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে। আচ্ছা, এখানে তোমার অপশনে কি করে? অপশন তোমাকে কনফিউজ করে দেয়। তোমাকে প্রথম অপশন ক নম্বর অপশনে দিবে হচ্ছে ইলেকট্রন ধর্ম, কিন্তু ইলেকট্রন ধর্ম বলে এখানে কিছু নাই। তোমাকে মনে রাখতে হবে যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে, এটা কিন্তু খুবই মানে ভুল করা একটা এমসিকিউ। আমি দেখছি যে আমি নিজেও এমসিকিউ আসলে ভুল করতাম বা অনেককে দেখছি ভুল করতে। তো ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের রাদারফোর্ড মডেল। এটার কিছু নাম আছে, কি কি নাম দেখো? রাদারফোর্ড মডেল বা নিউক্লিয় মডেল বা সোলার মডেল, ঠিক আছে, বা সোলার সিস্টেম মডেল। মানে এটাকে আমরা সৌরজগতে যে গ্রহগুলো আছে না, যেভাবে মনে করে একটা আরেকটা এরকম করে আছে, তো এই বিজ্ঞানী সেরকম একটা মডেল দাঁড় করাইছে। সো এই বিজ্ঞানীটা কিভাবে পরীক্ষাটা করছে আমরা একটু দেখো পড়ি। জাস্ট এইটুকু তুমি যদি পড়ো তাহলে দেখবা যে তোমার এই পুরো টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে তোমার মনে রাখা যে কোন কোন মৌল, দেখো তেজস্ক্রিয় এখানে দুইটা মৌলের কথা বলছে, একটা হচ্ছে রেডিয়াম 88 আর হচ্ছে ইউরেনিয়াম 92, ঠিক আছে। এই দুটো মৌল থেকে কি হচ্ছে বিকৃত হয়ে আলফা কণা তৈরি হয়েছে, ঠিক আছে। এই আলফা কণার সংকেত কি? এটা তোমার একটা এমসিকিউ। দেখো হিলিয়াম 242 প্লাস, ঠিক আছে, মানে হিলিয়াম 242 প্লাস। এখানে 4টা হচ্ছে কি ভর সংখ্যা, 2 পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে তোমার কি কয়টা আয়ন আছে এখানে 2। তো এই তোমার আলফা কণাটা এখন কি করছে দেখো, এখন তুমি জাস্ট মানে ফোকাস দাও তাহলে হয়ে যাবে। তোমার এখানে মনে করো কোন একটা পদার্থ আছে, এটা আমরা এখনো জানি না, বিজ্ঞানী মনে করো প্রথমবার গবেষণা করতেছে, এখানে কি আছে বিজ্ঞানী জানে না। এখন এই বিজ্ঞানীটা কি করছে, এই পদার্থটার পাশে একটা পাতলা সোনার পাত দিছে, ঠিক আছে, পাতলা একটা সোনার পাত দিছে। এখন এই বিজ্ঞানী কি করলো, আলফা কণাটাকে অনেক জোরে নিক্ষেপ করলো। কত জোরে দেখো, 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড গতিতে। এই গতিটা মনে রাখা তোমার খুব গুরুত্বপূর্ণ। এই গতিতে কি করলো, আলফা কণাটাকে নিক্ষেপ করলো, ঠিক আছে। এই যে আলফা কণা, এটাকে আমি কি করলাম, নিক্ষেপ করলাম। নিক্ষেপ করলে এখন কি করলো দেখো, এই যে পাতলা সোনার পাত আছে, এই পাতলা সোনার পাত ভেদ করে সে মনে করে এইখানে আবার মনে করেন পজিটিভ আয়ন আছে, তো এখানে ধাক্কাকে চলে আসলো, বা নেগেটিভ আয়ন আছে ধাক্কাকে চলে আসলো, মানে যেটাই হলো। সো পজিটিভ আয়ন আছে এখানে ধাক্কাকে চলে আসলো। So, এই যে ঘটনাটা এখানে ঘটতেছে, এটা হচ্ছে এটার মানে বেসিক প্রিন্সিপাল। তো তোমার এত জানা লাগবে না, তোমার জাস্ট মেইন এমসিকিউ গুলো জানা লাগবে। যে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছে, এইখানে যে পাতলা সোনার পাত সেখানে হচ্ছে 1 2 3 4, তারপরে আবার 4 সেন্টিমিটার। সুতরাং তোমাকে কনফিউজ কোথায় করবে দেখো, তোমার এই সেন্টিমিটারের জায়গায় মনে করো মিটার করে দিল, বা হচ্ছে তোমার এখানে একটা শূন্য কমায় দিল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এটা তোমাদের যে রিসেন্ট বই সেখানে দেখবা আমার বই একটা শূন্য কম ছিল। হ্যাঁ, এখনকার রিসেন্ট বই দেখতেছি একটা শূন্য বাড়ায় দিছে। সো তোমাদের বই যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। পাতলা সোনার পাতের দৈর্ঘ্য হচ্ছে এটা। এরপরে দেখো এই যে নিউক্লিয়াসের চারিপাশে আরেকটা জিনিস সে দিছে, সেটা কি, অনুপ্রভা সৃষ্টিকারী একটা পদার্থ। মানে এটা হচ্ছে জেডএনএস এর একটা আপ প্রলেপ দিছে। এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের চারিপাশে একটা জেডএনএস এর প্রলেপ দিছে, এটার চারপাশে আবার সোনার পাত আছে। এইখানে এসে আমার হচ্ছে হিলিয়াম 242 প্লাস এসে কি করলো, ধাক্কা মারলো, এরকম একটা কাহিনী। এখন এই অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বা জেডএনএস, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এটা কেন দিছে বিজ্ঞানী? কারণ হচ্ছে এইখানে আলফা কণা আলোক ছটা সৃষ্টি করে। এই দেখো এইখানে মনে করে এসে ধাক্কা খাইলো, এইখানে ধাক্কা খেয়ে চলে গেল, এই যে এই স্তরটা পার হচ্ছে এইখানে কি হলো, একটা আলোক ছটা তৈরি করলো। এটাই হচ্ছে এটার বেসিক প্রিন্সিপাল। সুতরাং এটা আরেকবার বলি, দেখো এই আলফা কণাটার গতি কত এটা লাগবে, আলফা কণার সংকেত লাগবে, পাতলা সোনার মতো দৈর্ঘ্য লাগবে, কি আবিষ্কার করছে এটা লাগবে, অনুভব সৃষ্টিকারী পদার্থের নাম কি লাগবে, এই অনুভব সৃষ্টিকারী পদার্থ আসলে কি হচ্ছে, আলফা কণার আলোকচটা সৃষ্টি করে। সুতরাং তোমার এমসিকিউ গুলো এখান থেকে পড়া হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার দেখো এই এমসিকিউটা তোমার মেডিকেলে আসছে। হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত? 1 × 10⁻⁸ আচ্ছা দেখো, -8 সেন্টিমিটার। এইখানে কি করে, অপশনে উল্টাপাল্টা করে দেয়। সুতরাং দেখো 8 লিখতে কেমন, EIGHT, তাই না, ইটা লিখতে তোমার একটা সি এর মতো না, তো এটা দিয়ে মনে রাখবা যে যেখানে তোমার 8 থাকতেছে সেখানে সেন্টিমিটার থাকবে। কারণ দেখবো যে অপশনে এটা তোমার মানে অনেকগুলো যখন অপশন থাকে তখন এটা তোমার উল্টাপাল্টা হয়ে যায়। আর 1 × 10⁻⁻8 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 ন্যানোমিটার। আচ্ছা, এবার দেখো বোর পরমাণু মডেল, এটা তো আমরা প্রথমে পড়ছি কবি। এখন দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যা যা পড়াবো তুমি যদি এইটুক মনে রাখতে পারো, বোর পরমাণু মডেল থেকে তোমার কোনো কোশ্চেন আটকাবে না ইনশাল্লাহ। দেখো আমি কি বলছি, কতে হচ্ছে কক্ষপথ।
কতে হচ্ছে কৌণিক ভরবেগ আর বতে হচ্ছে শোষণ বা বিকিরণ বর্ণালী। এখন দেখো তোমার এই কক্ষপথটা এই বিজ্ঞানী কিরকম দিছে, 3D নাকি 2D? সে কিন্তু একটা খাতা কলমের উপরে রং করে একটা মডেল দিছে, এটা কিন্তু দেখায়নি যে 3D তে দেখতে কেমন। সুতরাং দ্বিমাত্রিক সমতুল্য এই যে বিজ্ঞানী বোর, যে বোরকে আমরা বললাম কবি, সে কবি সাহেব কি করছে, সে তো খাতায় মনে করো সবকিছু কবিতা লিখছে, তো এই কবি কি করছে, 2D মডেল দিয়েছে, মানে দ্বিমাত্রিক সমতুল্য একটা মডেল দিয়েছে। এরপরে দেখো কৌণিক ভরবেগ, এটা এখন এই ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ। এল, এল মানে কি তোমার mvr, এটাও তোমার একটা অপশন দিতে পারে, অথবা nh/2π। ঠিক আছে, এইখান থেকে তোমার এইচ এর মানটা লাগবে। এইচ এর মানটা কত, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, অথবা 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। সুতরাং তোমাকে অবশ্যই এই জায়গাটায় ফোকাস রাখতে হবে, যে যখন তোমার -34 তখন তোমার জুল সেকেন্ড, যখন তোমার -27 তখন তোমার আর্ক সেকেন্ড। ওকে, এইটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা যেন ভুল না হয়। আর এই ইকুয়েশনটা তোমার মেডিকেলে একবার আসছে, জেনে রাখতে হবে। এবার দেখো তোমাকে যখন বলবে শোষণ বা বিকিরণ বর্ণালী, তখন তোমার কি অ্যান্সার হবে, ই ইকুয়াল টু এইচ নিউ, ইকুয়াল টু নিউ মানে কি c/λ। ওকে, এখন এখানে এটা মানে কি দেখো, স্পন্দন সংখ্যা বা কম্পাঙ্ক, মানে আমরা লিখি না ই ইকুয়াল টু এই এইচ এফ, সো এইচ এফ না লিখে এখানে নিউ আকারে লিখতেছে, মানে স্পন্দন সংখ্যা কম্পাঙ্কের একই বিষয় এখানে। আচ্ছা, এখন তোমার কখন শোষণ বর্ণালী হবে, কখন হচ্ছে বিকিরণ বর্ণালী হবে, এটা একটু বুঝাই। দেখো তোমার কাছে মনে করো দুইটা কক্ষপথ আছে, যখন তোমার নিম্ন থেকে উপরে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে, তখন তোমার কি হবে, শোষণ বর্ণালী বা কালো। যখন তোমার উপর থেকে নিচে আসতেছে, তখন তোমার এই যে উঁচু থেকে নিম্ন স্তরে বিকিরণ হচ্ছে, তখন হচ্ছে তোমার উজ্জ্বল বা বিকিরণ বর্ণালী। সুতরাং এইটুক টপিক আশা করি আমাদের জন্য পুরোটা ক্লিয়ার হয়েছে। তোমার কিন্তু এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে, এই তিনটা টপিক থেকে। এবং প্রথম এমসিকিউ এটা আসতে পারে যে নিচের কোনটি বোর মনো মডেলের স্বীকার্য নয়, 1 2 3, মনে করো 4 নম্বর একটা পয়েন্ট দিয়ে দিল, হ্যাঁ, নিউক্লিয়াস আবিষ্কার, সুতরাং ওইটা কিন্তু নয়। তোমরা এমসিকিউ সলভ করতে গেলে এই জিনিসটা দেখবা, আমি পরেও করাবো, তখন দেখাবো নি। এরপরে আসো আমরা পরের টপিকে চলে যাই। দেখো তোমরা তো সবাই মোটামুটি আয়রন ম্যান দেখছো, তো আয়রন ম্যানের যে এটার নাম কি, টনি স্টার্ক, ওই ওখানে যে চরিত্র, তো এটাতে তুমি কি মনে রাখবা, দেখো এই লাইনটা আগে আমরা পড়ি, তারপরে ছন্দটা যাই। দেখো, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা আরো সূক্ষ্ম রেখা বিভক্ত হয়, এটাকে বলা হচ্ছে স্টার্ক প্রভাব। মানে কি, দেখো আমার কাছে একটা তড়িৎ ক্ষেত্র মনে করে এখানে একটা আছে, এটা ধরেন একটা তড়িৎ ক্ষেত্র, এখান থেকে আমি ইলেকট্রিসিটি দিচ্ছি। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আমার কাছে যে বর্ণালী রেখাগুলো আছে, এটা কি হচ্ছে আরো সূক্ষ্ম 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 রেখায় বিভক্ত হচ্ছে। মনে করো এই যে এখানে ধরে নাও, এই যে এটা হচ্ছে আমার একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রটা আমি এখানে দিলে কি হচ্ছে, এই মনে করো বর্ণালী রেখা আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হচ্ছে। এই যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, এইখানে তোমার আসল কাজ। তড়িৎ ক্ষেত্র যখন তোমার দিব, তখন সেটাকে আমরা বলতেছি স্টার্ক প্রভাব। কিন্তু যখন এখানে তড়িতের জায়গায় আমরা কি দিলাম, চৌম্বক দিলাম, চৌম্বকেও তোমার সেম কাহিনী করবে। মনে করো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তোমার এই বর্ণালী রেখা আরো সূক্ষ্ম রেখা বিভক্ত হচ্ছে, এটাকে আমরা বলতেছি তখন জি ম্যান। মানে মেইন কাহিনী বুঝতে পারছো? And এখানে উল্টাপাল্টা কোথায় বাধে, তোমার যখনই বলবে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এইটা সূক্ষ্ম রেখা বিভক্ত হচ্ছে, তখন এটার নাম কি, তড়িৎ ক্ষেত্রের প্রভাবের নাম কি, মনে রাখবা কি দিয়ে, টনি স্টার্ক, মানে তড়িৎ স্টার্ক। তড়িৎ স্টার্ক মানে কি, দেখো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা আরো সূক্ষ্ম রেখা বিভক্ত হয়, এটাকে বলা হচ্ছে স্টার্ক প্রভাব। আশা করি একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখো, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে 0.5 to 9 × 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, তোমার কিন্তু আসলে উল্টাপাল্টা মানে অপশনে কনফিউজ করবে এই জায়গাটায়, সুতরাং এখানে ফোকাস দিবা। আচ্ছা, এবার দেখো আর এইচ রিডবার্গ ধ্রুবকের মান, তোমার যে হাজারি স্যারের বই সেটা অনুযায়ী দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে পরীক্ষালব্ধ মান আর একটা হচ্ছে বোর থেকে নির্মিত। বিজ্ঞানী বোর পরীক্ষা করে তো একটা আর এইচ এর মান পাইছিল, সেটা একটা মান দেওয়া আছে, আর পরীক্ষালব্ধ একটা মান দেওয়া আছে। দেখো 10 9 6 7 8, আমি এভাবে মনে রাখতাম, 10 লিখবো, তারপর 9 লিখবো, তারপর আবার 9কে উল্টাই দিব, 6 7 8 এরকম, 10 তারপরে 9, তাই না, 9কে উল্টাই দিলে 6 হয়, তো 6 এর পরে 7 8, এই যে এইভাবে আমি মনে রাখতাম। এটা কি সেন্টিমিটার ইনভার্স। কিন্তু তোমার বোর্ড থেকে নির্মিত মানে কি আছে, দেখো 10 9 তো আছে, তারপরে তোমার 7 3 9, আবার 10 9 7 3 9, অথবা এভাবে মনে রাখতে পারো যে এটারও লাস্টে 9 ওটারও লাস্টে 9, এটা হচ্ছে বোর্ড থেকে নির্মিত। আচ্ছা, এখন দেখো তোমার যখন মিটার ইনভার্সে দিবে বা ন্যানোমিটার ইনভার্সে দিবে, তখন তোমার কি হবে, 10⁻7 মিটার ইনভার্স, 10⁻2 মিটার ইনভার্স। সো তোমার কিন্তু আসলে কনফিউজ করবে এই জায়গাটায়, আমি আবারও বলতেছি, তোমার পরীক্ষার হলে কনফিউজ করবে এই জায়গাটায়, সো এখানে ফোকাস দিবা। আচ্ছা, আমাদের দেখো এর পরের টপিকে চলে যাই। এই যে এইখানে তোমার একটা, মনে করো এই যে একটা আমি এমসিকিউ সলভ করি, এইটা দিয়ে আমরা ওখানে চলে যাবো। তোমাকে কোশ্চেন এরকম বললো যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের শক্তি কত, এরকম এমসিকিউ কিন্তু তোমরা এইচএসসি তেও পাইছো, এবং এটা দেখবা যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলে এই টাইপ এমসিকিউ আসে, অনেক সময় কোচিং টোচিং এ বা বিভিন্ন জায়গায় আসে। তো দেখো এটা আমরা কিভাবে মনে রাখবো, তুমি মনে রাখবা ভার, VER,
ঠিক আছে, মনে রাখবে কি ভার। ভার মনে রাখলে তুমি কি মনে রাখবা, 1/n, 1/n স্কোয়ার, আবার শুধু n স্কোয়ার, এরকম 1/n, 1/n স্কোয়ার, আবার এখানে শুধু n স্কোয়ার, ভার। এইটা মানে কি দেখো, এইটা মানে ভিএন। ভিএন মানে তোমার কোন কক্ষপথ চাইছে, তোমাকে তৃতীয় কক্ষপথ চাইছে মনে করো, তখন এই এন এর মানে হলো 3। ভিএন ইকুয়াল টু v1 ইন্টু 1/n, মানে প্রথম কক্ষপথ, 1 মানে প্রথম কক্ষপথ। ইএন মানে দেখো, ইএন মানে E1 ইন্টু 1/n স্কোয়ার। আর এন মানে কি, R1 ইন্টু শুধু n স্কোয়ার। এখন তোমার কি চাইছে দেখো, শক্তি চাইছে না, শক্তি মানে তোমার এই ইকুয়েশনে চলে যাও। তাহলে দেখো তোমার কি চাইছে, তৃতীয় কক্ষপথের শক্তি, তাহলে এখানে 3 বসাও, এখানে 3 বসাও, তাহলে 1/9 ইন্টু E1। দেখো E1 ইন্টু 1/9, তাহলে তোমার অ্যান্সার কি হবে, এই যে ক অ্যান্সার হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো বর্ণালীর বেলায় বোর মতবাদ কোথায় কোথায় প্রযোজ্য। এইখান থেকে একটা এমসিকিউ আসে, সেটা কি দেখো, এক ইলেকট্রন বিশিষ্ট যারা, ঠিক আছে, যারা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট, তাদের ক্ষেত্রে তোমার এই বোর মতবাদটা প্রযোজ্য। এক ইলেকট্রন মানে কি দেখো, তোমার হিলিয়াম, তাই না, তোমার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, এখানে 2, তাহলে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে না। এখন হিলিয়াম প্লাস মানে কি, এখানে একটা ইলেকট্রন আছে, সুতরাং এখানে প্রযোজ্য। লিথিয়াম, লিথিয়াম কত তোমার 3 না, মানে কত 2 আর 1। আর এখান থেকে তুমি 2 প্লাস 2 মানে কি, এখান থেকে তুমি -2 করে দাও, মানে শুধু একটা থাকে, একটা ইলেকট্রন, মানে এখানেও হবে। বেরিলিয়াম 3 প্লাস, তোমার 4টা ইলেকট্রন আছে, এখানে তোমার +3 মানে -3 ইকুয়াল টু একটা ইলেকট্রন আছে। সুতরাং এই সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এইখানে লিথিয়াম প্লাসের ক্ষেত্রে কেন প্রযোজ্য না দেখো, লিথিয়ামে তোমার 3 লিখলাম, তাই না, এখানে মানে কত তোমার, এখানে 3 -1 মানে 2টা ইলেকট্রন আছে, তাহলে প্রযোজ্য হবে না। তোমার একটা ইলেকট্রন থাকলেই বোরের ক্ষেত্রে, এই যে বর্ণালীর বেলায় বোর মতবাদ প্রযোজ্য হবে। বেরিলিয়াম 2 প্লাস, দেখো বেরিলিয়াম তোমার কত, বেরিলিয়াম 4 না, তাহলে তোমার 4 -2 মানে তোমার 2টা ইলেকট্রন আছে, তাহলে হবে না। সুতরাং এই এমসিকিউ গুলো কিভাবে করবা দেখো, তোমার এখানে এইটা থেকে এটা মাইনাস করবা, এটা থেকে এটা মাইনাস করবা, এটা থেকে এটা মাইনাস করবা, যদি তোমার 1 আসে তখনই তোমার এই বোর, এই বর্ণালীর বেলায় বোর মতবাদটা প্রযোজ্য হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো আমরা বই দেখাই দিই। এই দেখো পরমাণু মডেলের প্রাথমিক ধারণা কি দিয়েছে, এই যে ক্যাথোড রশ্মি, এটা কিন্তু তোমার একটা মেডিকেল আসা কোশ্চেন। ঠিক আছে, ক্যাথোড রশ্মি মানেই তোমার ইলেকট্রন, এই কথাটা মনে রাখবে। এই যে ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা গেলে ইলেকট্রন আবিষ্কার করছে, সুতরাং তোমার ক্যাথোড রশ্মি মানে কি, তোমার ক্যাথোড রশ্মি মানেই হচ্ছে তোমার ইলেকট্রন, এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে পড়বা। আচ্ছা, এই যে 3টা পরমাণু মডেল সম্পর্কে বলছে, এটা পড়লা। এই দেখো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, মনে রাখবা রানী, এই যে এটি তোমার মেইন এমসিকিউ। আচ্ছা, তারপরে এখান থেকে দেখো এইগুলো জাস্ট দাগানোর লাইন রিডিং পড়বা, এখানে তেমন কিছু নেই। এই যে পাতলা সোনার পাত, দেখো আমার বইয়ে কিন্তু 3টা শূন্য ছিল, তোমাদের বইয়ে এখন দেখলাম 4টা শূন্য দিয়ে দিছে। ঠিক আছে, 4টা শূন্য সেন্টিমিটার এরকম দিয়ে দিছে। সো তোমরা তোমাদের বই অনুযায়ী দেখবা। এই জিঙ্ক সালফারের আবরণ এটা পড়াই দিছি। এখানে দেখো, এই দেখো 99% কি করছে, আলফা কণায় সোজাসুজি পাতলা সোনার পাত ভেদ করে চলে আসছে, কারণ নিউক্লিয়াসে তোমার পজিটিভ, আর এখান থেকে তুমি পজিটিভ আয়নই পাঠাচ্ছ। এই যে দেখো হিলিয়াম 242 প্লাস, প্লাসটা কি পজিটিভ না, পজিটিভ পজিটিভ বিকর্ষণ হয়ে ব্যাক করতেছে, এইটাই। আর এরপরে দেখো এই যে তোমার এমসিকিউ তোমার মেডিকেল আসছে, এই যে, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। সো দাগানো লাইনগুলো এখান থেকে পড়ে নিবা। রাদারফোর্ড পরমাণু মডেল থাকে একটাই কথা, নিউক্লিয়াস শনাক্তকরণ, আর কিচ্ছু মনে রাখবা না। ঠিক আছে, তাহলে কনফিউজড হয়ে যাবা, শুধু রানী মনে রাখবা। গেল বিদ্যুৎ নিরপেক্ষ, এই যে এই মডেলগুলো তোমার নাম পড়াই দিছি, নোটটা পর্যন্ত পড়লেই হবে। আচ্ছা, এই এমসিকিউ গুলো কি করবা, একটা এমসিকিউ বাদ দিবা না এখান থেকে, এই যে পাশে যেগুলো এমসিকিউ দাগানো থাকে প্রত্যেকটা একদম 100% ইম্পর্টেন্ট। যেমন এটা দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পর্দায় কিসের প্রলেপ দেওয়া ছিল, যে জিঙ্ক সালফাইড, ওই যে প্রতিপ্রভ সৃষ্টিকারী পদার্থ, এটাকে পড়ালাম। আচ্ছা, রাদারফোর্ডের সীমাবদ্ধতা কি দেখো, রাদারফোর্ডের সীমাবদ্ধতা মনে রাখবা কবি, সে কিন্তু কবি করতে পারে নাই, কবি কে করছে, কবি করছে বোর। কতে কি কক্ষপথ, কতে কৌণিক ভাবে, বতে তোমার বিকিরণ, এগুলো কিছু করতে পারিনি। তারপরে যে ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে, এগুলো তো 9-10 থেকে পড়তেছো। সুতরাং এই দেখো বর্ণালীর কোনো ব্যাখ্যা করতে পারে নাই, ঠিক আছে, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কিচ্ছু বলতে পারে নাই, এইগুলা। ঠিক আছে, নিউক্লিয়াস কিভাবে পরিবহন করবে এগুলো বলতে পারে নাই, সুতরাং কবি পেরে গেলা। আচ্ছা, এখান থেকে এই 2-3টা লাইন এম রিডিং পড়বা। আচ্ছা, বোর মানে তোমার বর্ণালী ব্যাখ্যা দিচ্ছে, মানে তোমার কবি। দেখো কতে হচ্ছে কক্ষপথ, ব তারপরে কতে কৌণিক ভরবেগ, আর বতে হচ্ছে বর্ণালী সৃষ্টি। এই দেখো তোমার এখানে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা মেডিকেল আসছে, এই মানগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পড়বা। ঠিক আছে, এই স্থির কক্ষপথটা কেমন, স্থির কক্ষপথটা হচ্ছে তোমার 2D বলছি, নট 3D। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2D স্থির কক্ষপথ। এরপরে দেখো আমাদের ই আছে, এই যে এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন বলো, এই ইকুয়েশনটা তোমার শোষণ বা বিকিরণ বর্ণালীর ইকুয়েশন, এটা কিন্তু তোমার কৌণিক ভরবেগের ইকুয়েশন না, এটাও তোমার আসে। আচ্ছা, এরপরে দেখো এখানে তেমন কিছু নাই, এগুলো তো তাকানোর রেডিং করবা। এই যে
তোমাকে বললাম না 2D কথা মনে রাখতে, এই একটা কথা এটার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে বোর পরমাণু মডেলটা কেমন তোমার দ্বিমাত্রিক সমতুল্য। এরপরে দেখো এই যে তোমাকে তখন টনি স্টার্ক পড়ালাম, ঠিক আছে, টনি স্টার্ক এখানে মানে কি দেখো, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, এই দেখো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তোমার স্টার্ক প্রভাব আর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণের রেখা আর সূক্ষ্ম রেখা বিভক্ত হয়, সেটাকে জীবন প্রভাব বলে। এটা খুবই উল্টোপাল্টা হয়, সুতরাং মনে রাখার চেষ্টা করবা। এই রেখা জাস্ট রিডিং পড়বা, এখান থেকে এই যে এটা খালি পড়বা, বোর ব্যাসার্ধ। আচ্ছা, এরপরে এখানে দেখো এই যে পরীক্ষালব্ধ মান আছে, এই যে পরীক্ষালব্ধ একটা মান আছে, আর তোমার বোর পরমাণু মডেল থেকে একটা মান আছে, দুই রকম মান আছে, দুই রকম মানই পড়বা। রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা, ঠিক আছে, এটা জাস্ট রিডিং, তেমন কিছু নাই এখানে। আচ্ছা, এই দেখো তোমার কালো কখন হবে, তোমার উজ্জ্বল কখন আগে পড়াই দিছি, নিচ থেকে উপরে গেলে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে দেখাই দিছি। আচ্ছা, এইটা তোমাকে পরে পড়াবো, লাইম্যান বাবরের বিষয়টা। এটা হচ্ছে পরের একটা ভিডিওতে দেখাবো নি, এখানে তেমন নেই, এই যে লাস্টের এটা পড়বা, লাস্টের লাইনটা। আচ্ছা, বোর পরমাণু মডেল তত্ত্ব, এখানে তোমাকে যে এখানে জাস্ট মেইন কথাটা বলি, এই ইকুয়েশনটা আপাতত তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য লাগতেছে না, ঠিক আছে, তোমার মেডিকেল অ্যাডমিশনে কি কোশ্চেন আসছে সেটা তোমাকে আমি শিখাই দিছি। আচ্ছা, এটার বাদে এইগুলো তাকায় নিবা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্টিমিটার মিটার, এই যে আর পার সেকেন্ড তোমাকে একটা পড়ালাম, গ্রামে কত হয়, এই আর পার সেকেন্ড ওখানে লেখা ছিল, ওটা পড়বা। আচ্ছা, এই দেখো তোমার লাগবে তোমার এই ইকুয়েশন, এইটাও লাগে না, তোমার লাগবে তোমার এই ইকুয়েশন, আবার এখানে এই ইকুয়েশনটা লাগবে। দেখো এই যে তোমার এখানে আমি কোশ্চেন করলাম যে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি প্রথম কক্ষপথের কত, এই যে তুমি এখান থেকে বের করলা, ওকে, এই যে ইকুয়েশন দিয়ে বের করলাম। আচ্ছা, এখানে তেমন নাই কিছু, এই 1.10 থেকে খালি এটা দেখে নিতে পারো যে দাও, লাগে না, এটা জাস্ট দেখলাম। আচ্ছা, এবার সামনে এমসিকিউ চলে যাই। দেখো বলছে নিচের কোনটির পারমাণবিক ব্যাসের নিকটতম, মানে তোমাকে বলছে ওই যে হাইড্রোজেন পরমাণুর যে ব্যাস কত এটা বের করতে বলছে। দেখো আমি কি বলছিলাম, 1 × 10⁻⁻8 সেন্টিমিটার, তেই তুমি সি মনে রাখবা। দেখো তোমার এখানে -5, -13, -10 আছে, ঠিক আছে, তোমার কনফিউজ করা যায় না, কিন্তু অ্যান্সার কি হবে, এটা হবে। আচ্ছা, জিম্যান প্রভাব স্টার প্রভাব কোন মডেলের সীমাবদ্ধতা বলো তো, এটা তুমি কার মধ্যে পড়ছো, বোরের মধ্যে পড়ছো না, এই তো শেষ। সুতরাং এইটুকু ছিল তোমার মোটামুটি এই ফার্স্ট টপিকের মানে পুরো বর্ণনা। এখান থেকে জাস্ট অল্প একটা কোশ্চেন আসছে, একটাই কোশ্চেন আসছে আপাতত, বাট টপিকটা তোমার জন্য বেসিক নলেজটা থাকা ইম্পর্টেন্ট। ওকে, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, 63তম এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার অনেক মজা লাগবে। ধন্যবাদ।